দর্শক, আমন্ত্রণ যমুনা ডেস্কে। শুরুতেই শিরোনাম। জিম্মি ইস্যুতে চাপ বাড়ছে নেতানিয়াহুর উপর, আরও জোরালো হচ্ছে বিক্ষোভ। আগ্রাসন অব্যাহত থাকলে বন্দীদের হত্যার হুমকি হামাসের। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। গেল দুদিনে বিভিন্ন বসতির পাশাপাশি নিরাপত্তা বাহিনী ঘাঁটিতে ড্রোন হামলা বিচ্ছিন্নতাবাদীদের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে সেনাবাহিনীতে সদস্য সংখ্যা বাড়ানোর তোড়জোড়। ইউক্রেনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মধ্যবয়সীদের। শিরোনাম দেখছিলেন যমুনা ডেস্কে। আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। গাজায় 6 ইসরায়েলি জিম্মি নিহতের ঘটনায় কোণঠাসা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির মধ্য দিয়ে বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে হচ্ছে জোরালো বিক্ষোভ। মধ্যস্থতাকারীদের চূড়ান্ত প্রস্তাব তৈরির প্রক্রিয়া শেষ পর্যায়ে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অভ্যন্তরীণ বা বিদেশি কোনো চাপেই নতি স্বীকার করবেন না হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি উদ্ধারের দাবিতে উত্তাল ইসরায়েল। রাজপথে হাজার হাজার মানুষের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, ধরপাকড়ের পরও মরিয়া আন্দোলনকারীরা। গাজায় 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর আরও তীব্র হয়েছে ইসরায়েলে 11 মাস ধরে চলমান আন্দোলন। জোরালো হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিও। প্রশাসনের চাপও বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর। তবে কোণঠাসা হয়েও অবস্থান থেকে নড়তে নারাজ তিনি। জিম্মি মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেও হামাসকে নির্মূলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তারা ঠান্ডা মাথায় জিম্মিদের হত্যা করেছে। গাজায় যুদ্ধ তখনই বন্ধ হবে যখন হামাসের হাতে সেখানকার শাসনভার থাকবে না। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে নাৎসিদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সামরিক ও রাজনৈতিক দুই ধরনের বিজয় প্রয়োজন। জিম্মিদের জীবিত ফিরিয়ে আনতে না পারার জন্য দুঃখিত। আমরা খুব কাছাকাছি ছিলাম, তবে সফল হতে পারিনি। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে চূড়ান্ত প্রস্তাব তৈরির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এই ইস্যুতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে সমালোচনাও করেন তিনি। আমরা এখনো আলোচনা করছি, বলা যায় মাঝ পর্যায়ে রয়েছি। নেতানিয়াহুর সাথে নয়, কাতার ও মিশরের প্রতিনিধিদের সাথে চূড়ান্ত প্রস্তাব উত্থাপনের কাছাকাছি আমরা। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে আরেক মিত্র যুক্তরাজ্য। তেল আবিবে অস্ত্র সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ডরথিতা স্ট্রিন, যমুনা নিউজ। এদিকে ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করলে কফিনে ফেরত পাঠানো হবে একের পর এক জিম্মির মরদেহ। এ হুঁশিয়ারি দিয়েছে হামাস। গাজার টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় যখন ইসরায়েলে তোলপাড় পড়ছে, তখনই বিবৃতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। মুখপাত্র আবু ওবায়দা জানান, যুদ্ধবিরতি কার্যকর না করে সামরিক চাপ বাড়িয়ে সাফল্য পাবে না তেল আবিব। বলেন, জিম্মিদের জীবিত না মৃত চায় ইসরায়েলিরা, সেটা তাদেরই বেছে নিতে হবে। জানান, ইহুদি সেনাদের অভিযান অব্যাহত থাকলে জিম্মিদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছে হামাস যোদ্ধাদের। মানবিক বিরতির মধ্যেও গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। উপত্যকা জুড়ে বিভিন্ন স্থানে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি সেনারা। জাবালিয়া শরণার্থী শিবির টার্গেট করে চালানো হয়েছে ব্যাপক হামলা। জাতিসংঘের আল ফাকুরা স্কুলের প্রবেশ মুখে করা হয়েছে বোমা বর্ষণ। খাবারের জন্য সেখানে লাইন দিয়েছিলেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। সবশেষ পাওয়া খবর পর্যন্ত প্রাণ গেছে 8 জনের, আহত আরও অনেকে। গাজা সিটিতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বহর। প্রাণ গেছে একই পরিবারের 4 জনের। আল মাওয়াসিতেও নিহত 2 জন। ইসরায়েলে অস্ত্র সরবরাহ কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে অস্ত্রের প্রায় 350 চালান পাঠানোর কথা ছিল লন্ডনের, যার মধ্যে 30টি চালান বন্ধের ঘোষণা দিয়েছে স্টারমার সরকার। সোমবার এই তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে এই সিদ্ধান্ত। তবে ইসরায়েলিদের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে, এমনটাও বলেন ল্যামি। লন্ডনের এমন সিদ্ধান্তে হতাশ তেল আবিব। অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।
গাজায় প্রায় 11 মাস ধরে চলা আগ্রাসনে প্রাণ হারিয়েছে 130 জনের বেশি ফিলিস্তিনি সাংবাদিক। ইসরায়েলি বাহিনীর ধরপাকড়ের শিকার আরও 100 গণমাধ্যম কর্মী। প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি পিপিএস এর তথ্য অনুযায়ী এই মুহূর্তে ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন 98 জন সাংবাদিক। এদের মধ্যে বিনা বিচারে আটকে রাখা হয়েছে 52 জনকে। আটককৃতদের 17 জনকে আটক করা হয়েছে গাজা উপত্যকা থেকে, বাকিরা আটক হয়েছে পশ্চিম তীর থেকে। বন্দীদের মধ্যে 2 জনের কোনো খোঁজও পাওয়া যায়নি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে গত 11 মাসে নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের অন্তত 30 জন প্রাণ হারিয়েছেন কর্মরত অবস্থায়। অবরুদ্ধ গাজা দিন দিন পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে। 365 বর্গ কিলোমিটারের উপত্যকার প্রতি বর্গ কিলোমিটারে জমা হয়েছে প্রায় 200 কেজি বর্জ্য। নেই নিষ্কাশন ব্যবস্থা বা পরিষ্কারের উপায়। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর সেই পরিবেশেই বসবাস করছে অসহায় গাজাবাসী। অপরিচ্ছন্নতা থেকে ছড়াচ্ছে নানা রোগ। এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার। আবর্জনার স্তূপ, জমে থাকা নোংরা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশেই দিন কাটছে বাসিন্দাদের। দূষিত পরিবেশের কারণে ছড়িয়ে পড়ছে নানা রোগ। শিশুদের মাঝে প্রাণঘাতী পোলিও আর প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছে হেপাটাইটিসের মতো ভয়ঙ্কর সব রোগে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অবস্থা ভয়াবহ। জায়গায় জায়গায় ময়লার বিশাল স্তূপ। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে পড়ছে রোগ। 1 লাখের বেশি মানুষ হেপাটাইটিস এতে আক্রান্ত। শিশুদের মাঝে ব্যাপক হারে বাড়ছে চর্মরোগ। বাসিন্দারা জানান, দিনকে দিন বাড়ছে আবর্জনার পরিমাণ, কিন্তু ময়লা অপসারণের কোনো ব্যবস্থা নেই। দেইর আল বালা সহ অন্যান্য আশ্রয় শিবিরগুলোর চিত্র আরও ভয়াবহ। একই শৌচাগার ব্যবহার করেন কয়েকশো মানুষ। তার উপর নেই পর্যাপ্ত পানীয়, ফলে সেখান থেকেও ছড়াচ্ছে নানা রোগের জীবাণু। আমি হেপাটাইটিসে আক্রান্ত। দীর্ঘদিন রিফিউজি ক্যাম্পে থাকার ফলে আমার এই রোগ হয়েছে। এমন রোগ হওয়ার কারণ আছে। আশ্রয় নেওয়া সব পরিবারের জন্য এখানে একটাই শৌচাগার। ব্যবহারের জন্য দীর্ঘ লাইন ধরতে হয়। নেই পরিষ্কার পানির ব্যবস্থাও। গাজার স্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তর জানায়, ইসরায়েলি বহরের হামলায় ভেঙে পড়েছে পুরো উপত্যকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত শহরের প্রধান পানির লাইন বিধ্বস্ত হয়ে মিশে গেছে নর্দমা লাইনের সাথে। পানিতে উৎকট তীব্র গন্ধ। এছাড়া ময়লার ভাগাড়ের দুর্গন্ধ বাতাসের সাথে মিশে চারপাশের পরিবেশ দূষিত করছে। নতুন নতুন হামলার কারণে প্রতিদিনই জমছে বর্জ্য। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার তথ্যানুযায়ী 10 মাস ধরে চলমান যুদ্ধে গাজায় জমা হয়েছে প্রায় 4 কোটি টন বর্জ্য। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। হুতি নিয়ন্ত্রিত 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। ভূমধ্যসাগরে 2টি জ্বালানিবাহী জাহাজ ধ্বংসের জবাবে চালানো হলো এই হামলা, এমনটাই বলা হয়েছে বিবৃতিতে। গেল 21 আগস্ট লোহিত সাগরে হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার শিকার হয় 2টি জাহাজ। সৌদি মালিকানাধীন এমভি আমজাদ বহন করছিল 20 লাখ ব্যারেল জ্বালানি তেল। অন্যটি ছিল পানামার পতাকাবাহী ব্লু লেগুন। দাহ্য পদার্থ থাকায় সাথে সাথেই আগুন ধরে যায় নৌযানগুলো। ব্যাপকভাবে দূষিত হচ্ছে সাগরের ওই অঞ্চলের পানি। তবে হয়নি কোনো হতাহতের ঘটনা। বিচ্ছিন্নতাবাদীদের হামলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। গেল 2 দিন ধরে সশস্ত্র গোষ্ঠীদের হামলায় প্রাণ গেছে 2 জনের, আহত অন্তত 9। স্থানীয়দের ঘরবাড়ির পাশাপাশি নিরাপত্তা বাহিনীর একাধিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। মাটিতে পড়ে আছে পোড়া টিনের খণ্ড, এখনো ছাই থেকে উঠছে ধোঁয়া। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মণিপুরের কৌত্রুক গ্রাম যেন ধ্বংসস্তূপ। রোববার স্থানীয় সময় দুপুরে হঠাৎই শুরু হয় গোলাগুলি। স্থানীয়দের বাড়িঘর লক্ষ্য করে ছোড়া হয় ড্রোন। ঘটেছে হতাহতের ঘটনাও। রোববারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবারও বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলার শিকার হয় অঞ্চলটি। দ্বিতীয় দিন হামলার টার্গেট হয় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সিনাম গ্রামে পুলিশের একাধিক বাংকার ও ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে হামলাকারীরা। ধারণা করা হচ্ছে সশস্ত্র গোষ্ঠী কুকি এসব হামলা চালাচ্ছে। কৌত্রুকের বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব পদক্ষেপই নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলার পর আরও আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীর মধ্যে।
তালিকাভুক্ত আদিবাসী গোষ্ঠীর মর্যাদা ও কোটা সুবিধা নিয়ে গত বছর থেকেই বিবাদ চলছে অঞ্চলটিতে বসবাসরত দুই গোষ্ঠী মেইতেই ও কুকির মধ্যে। এই ইস্যুতে চলমান দাঙ্গায় এ পর্যন্ত 2 শতাধিক প্রাণহানি ও 60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে এবার মধ্যবয়সী বেসামরিকদের প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনীয় বাহিনী। গেরিলা হামলার পাশাপাশি পশ্চিমা বিভিন্ন অস্ত্র চালনায় পারদর্শী করে তোলা হচ্ছে তাদের। রুশ ভূখণ্ডে পাল্টা অভিযান শুরুর পর থেকেই ফ্রন্ট লাইনে পর্যাপ্ত যোদ্ধার চাহিদা বেড়েছে ইউক্রেনীয় বাহিনীর। সে কারণেই এবার মধ্যবয়সী যোদ্ধাদের মোতায়েনের সিদ্ধান্ত কিয়েভের। পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে 2.5 বছর ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের হতাহতের সংখ্যা কম নয়। নিজ দেশে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এখন রুশ ভূখণ্ডেও হামলা চালাচ্ছে কিয়েভ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের দরকার পর্যাপ্ত জনবল। যোদ্ধার চাহিদা মেটাতে তাই চলছে সেনা নিয়োগের তোড়জোড়। সবশেষ চেরনিহিভ অঞ্চলে গোপন স্থানে খোলা হয়েছে ক্যাম্প। এখানেই গোপনে দেয়া হচ্ছে নতুন সদস্যদের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে অংশ নেয়া বেশিরভাগেরই বয়স 40 থেকে 50 বছর। দেখুন কতদিন ধরে তারা আমাদের ভূখণ্ডে অবস্থান করছে। তাদের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ভুগতে হচ্ছে। তারা এইভাবে আমাদের ভূখণ্ড দখল করে যাবে তা দেখে আমরা চুপ থাকতে পারি না। আমরা কি তাদের চাকর হয়ে থাকবো? নতুন যোদ্ধাদের শেখানো হচ্ছে মার্কিন অস্ত্র ব্যবহারের কৌশলও। রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয় বাহিনীতে আগে থেকে যোগ দিচ্ছেন দেশটির বেসামরিক নাগরিকরা। স্বেচ্ছাসেবক হিসেবে লড়ছেন তারা। এই তালিকায় রয়েছে শিক্ষার্থী, অ্যাথলেট, চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চেরনিহিভ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক সেনাই এরই মধ্যে রুশ ভূখণ্ড কুরস্কে গিয়েও লড়াই করছে। নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছেন আরও অনেক যোদ্ধা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছরে ধ্বংস হয়েছে ইউক্রেনের প্রায় 650 ধর্মীয় স্থাপনা, যার মধ্যে রয়েছে অর্ধশতাধিক মসজিদও। ধর্মীয় অধিকার বিষয়ক সংগঠন ইনস্টিটিউট ফর রিলিজিয়াস ফ্রিডমের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। রোববার রুশ হামলায় কিয়েভের এক মসজিদ বিধ্বস্তের পর নতুন করে আলোচনা এসেছে ধর্মীয় স্থাপনায় হামলার বিষয়টি। মিসাইল হামলায় বিধ্বস্ত মসজিদেই চলছে নামাজ আদায়। এই দৃশ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের। রুশ বাহিনীর হামলায় ভেঙেছে কাচের দরজা জানালা, ক্ষতবিক্ষত দেয়াল, সিলিং, ব্যাপক ক্ষতিগ্রস্ত পুরো অবকাঠামোই। জানালা দরজাগুলো সব উড়ে গেছে, ছাদ দেয়ালও বেশ ভঙ্গুর হয়ে পড়েছে। পুরো মসজিদটাই বিধ্বস্ত হয়ে গেছে। ভয়ঙ্কর মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার মসজিদটি লক্ষ্য করে এ হামলা চালায় রুশ বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে কয়েক ধরনের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন। যদিও কর্তৃপক্ষের দাবি এসবের বেশিরভাগকেই ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ফলে হয়নি বড় কোনো ক্ষতি। এবারই প্রথম নয়, এর আগেও ধর্মীয় উপাসনালয় কেন্দ্র করে হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের ইনস্টিটিউট ফর রিলিজিয়াস ফ্রিডমের তথ্য মতে এপ্রিল 2024 পর্যন্ত 650 ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী, যার মধ্যে 450ই চার্চ, বাকিগুলো অন্য ধর্মের অনুসারীদের উপাসনালয়। ইউক্রেনের নাগরিকদের প্রায় 1.5 মিলিয়ন ইসলাম ধর্মের অনুসারী, যা ইউক্রেনের মোট জনসংখ্যার প্রায় 6%। দেশটিতে রয়েছে 300-র বেশি মসজিদ। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জো বাইডেন এবং কমলা হ্যারিস। সোমবার পেনসিলভানিয়ায় আয়োজিত সম্মেলনে একসাথে দেখা যায় এই দুই নেতাকে। পিটসবার্গে ঐতিহ্যবাহী শ্রমিক দিবসের কুচকাওয়াজে যোগদান তারা। পরে শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দেন বাইডেন, কমলা। প্রায় 600 সমর্থকের উদ্দেশ্যে দেওয়া সে ভাষণে কমলার উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রেসিডেন্ট বাইডেন। বাইডেনকেও প্রশংসায় ভাষান কমলা। বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে শ্রমিক সংঘ বান্ধব প্রেসিডেন্ট জো বাইডেন। কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এবারই প্রথম একসাথে প্রচারণায় নামলেন এই দুই ডেমোক্র্যাট নেতা। প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছে ভারতীয় যুদ্ধ বিমান MiG-29। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পাইলট। সোমবার রাতে রাজস্থানের বার্মারে হয় এই দুর্ঘটনা। নিয়মিত রাত্রিকালীন মহড়ায় অংশ নিয়েছিলেন পাইলট। হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে। এক পর্যায়ে সেটি আছড়ে পড়ে মাটিতে। এর আগেই অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্যারাসুট নিয়ে বেরিয়ে যান পাইলট। নিরাপদে অবতরণে সক্ষম হন তিনি। আবাসিক এলাকার কাছাকাছি বিধ্বস্ত হয় বিমানটি। এরপর আগুন ধরে যায় সেটিতে। তবে কেউ হতাহত হয়নি এই দুর্ঘটনায়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যবহৃত একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার ডমিনিকান রিপাবলিক থেকে আটক করা হয় ফ্যালকন 900 EX এয়ারক্রাফট। পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। অভিযোগ, মার্কিন রপ্তানি আইন ও নিষেধাজ্ঞা অমান্য করে $1,30,00,000 ক্রয় করা হয়েছে এই বিমানটি। ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, সোমবার ডমিনিকান রিপাবলিকের লা ইজাবেলা এয়ারপোর্ট থেকে উড়ে যায় এয়ারক্রাফটটি। 2022 সালের শেষ দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে ক্রয় করা হয় এটি। ভেনেজুয়েলার সম্পৃক্ততা আড়াল করতে ব্যবহার করা হয় একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার 57 বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের শাস্তি মওকুফের এই নির্দেশ দেন দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শাস্তি মওকুফ কার্যকর হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হবে। গেল জুলাইয়ে আরব আমিরাতের বিভিন্ন স্থানে ওই প্রতিবাদ কর্মসূচি হয়। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 প্রবাসী বাংলাদেশের। রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে এসব প্রবাসীকে মুক্তি দেওয়ার। UAE-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, দায়িত্ব নেওয়ার পর দেশটির প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় আটক বাংলাদেশিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। টেলিফোন আলাপের পরিপ্রেক্ষিতে এবং আমাদের দূতাবাসের সেই 22 জুলাই থেকে এই প্রসেসটার মধ্যে ছিলাম। আল্লাহর কাছে শুকর করা দরকার যে, এবং এদেশের সরকারকে আপনারা যদি বলেনও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এদেশের রাষ্ট্রপ্রধান এটা নর্মালি সাধারণভাবে এই ধরনের ঘটনা ঘটে না। এটি আমাদের প্রধান যিনি উপদেষ্টা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। ঠিক আছে, যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।